আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের তথা সমস্ত দর্শকদের কুশল কামনা করে আজকে আমি তোমাদের ওয়েব একাডেমিয়ার তরফ থেকে ক্লাস শুরু করছি। এটি একটি বিনা পয়সায় অনলাইন প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে বিভিন্ন বিষয়ের তথ্য, সেটা জীবনবিজ্ঞান হোক, ভৌতবিজ্ঞান হোক, অন্যান্য বিষয়, সেই সমস্ত বিষয়ের তথ্য জ্ঞান তোমরা সব জানতে পারবে এই ওয়েব একাডেমিয়ার পেজ থেকে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এও তোমরা জানতে পারবে। ওয়েব একাডেমিয়ার পক্ষ থেকে আমি বলছি, আমি ডক্টর শ্যামল মিত্র। এই যে কর্মকাণ্ড, এটা পার্থপ্রতিম দেবনাথ মহাশয় এর আনুকূল্যে এটা তৈরি হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা বিনা পয়সায় অতি সহজে বিভিন্ন বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে। আজকে তোমাদের আমি এমন একটা বিষয়ের কথা বলবো, যে বিষয়টা আমাদের নিত্য নতুন জীবনে লাগে। আমাদের জীবনে চলতে গেলে তাদের কথা না জানলে আমরা ঠিক মতন জীবন চলতে পারি না। কি সেইগুলো? যেমন আমরা কি খাদ্য খাবো, কোন খাদ্যেই বা কী গুণ আছে, সেই খাদ্যগুলো খেলে আমাদের শরীর কতটা গ্রহণ করবে, কতটাই বা আমরা তার থেকে উপকৃত হব, কি খাদ্য খেলে আমাদের শরীর আরও ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সেই সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করব। আমি আলোচনা করব 11-এর মূলত পুষ্টিবিজ্ঞান নিয়ে। পুষ্টিবিজ্ঞান একটা জীবনবিজ্ঞানের শাখা, যেখানে মানুষের খাদ্য, তার পরিপাক, তার বিপাক, তার অন্যান্য অংশগুলো এখানে আলোচনা করা হয়। 11-এর পুষ্টিবিজ্ঞানের সাথে সাথে যদি ছাত্রছাত্রীরা আরও আগ্রহী হয়, তখন আমি তাদের সুবিধার্থে বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করতে পারি। যদি তারা কমেন্ট করে যে স্যার এই বিষয়ে ক্লাস নিন, আমি কিন্তু নেব। আজকে সরাসরি চলে যাই পুষ্টিবিজ্ঞানে। পুষ্টি কথার অর্থ কী, তার আগে আমরা জেনে নিই খাদ্য কাকে বলে। এটা খুব সহজ। আমরা জানি যে আমরা যে সমস্ত আহার্য বস্তু গ্রহণ করি তাকেই খাদ্য বলি। এই খাদ্যগুলোর মধ্যে কিন্তু কিছু খাদ্য আছে আমাদের শরীরে কাজে লাগে, যেগুলো তাপ উৎপাদন করার জন্য, আবার কিছু খাদ্য আছে যেগুলো তাপ উৎপাদন করে না, কিন্তু খাদ্যের উপাদান হিসেবে পরিগণিত হয়। আমরা সেই সমস্ত খাদ্য উপাদানের কথা জানব, জেনে নেব সেই সমস্ত খাদ্য উপাদান থেকে কতটা শক্তি পাই, কি খাদ্য উপাদান আমাদের শরীরে কাজে লাগে, কোন খাদ্য উপাদান খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত একটু জানি। আজকের পুষ্টিবিজ্ঞানের একটা ওভারঅল আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে 11 বা 12-এর ক্ষেত্রে আরও বিস্তারিত আলোচনা করব, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হবে এবং তোমরা খুব সহজে প্রচুর নম্বর পেয়ে যাবে নিউট্রিশন সায়েন্সে। তাহলে পুষ্টি বিজ্ঞানের খাদ্য সম্বন্ধে যেমন জানানো হবে, খাদ্যের উপকারিতা, কি খাদ্য খেলে আমাদের শরীর উপকৃত হবে সেগুলো জানানো যাবে, আমাদের ডায়েটে কি খাদ্য থাকা উচিত সেগুলো জানবো, কোন খাদ্য খেলে আমাদের শরীরে ঠিক মতন ওজন ঠিক থাকবে, সেগুলো সব আমরা জানবো। খাদ্যের প্রধান দুটো ভাগ আছে, একটা দেহ পরিপোষক খাদ্য আর একটা দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যগুলোর মধ্যে পড়ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, আমি লিখে রেখেছি, প্রোটিন জাতীয় খাদ্য আর লিপিড জাতীয় খাদ্য, এগুলো হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে পড়ছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। আমি একটা টপিক ধরে আমি আলোচনা করব। দেহ পরিপোষক খাদ্য, এরা কি করে, এই সমস্ত খাদ্য উপাদানগুলো আমাদের শরীরে ক্যালোরি বা তাপ উৎপাদন করে, সেই জন্য এদের বলা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্য মানে যে সমস্ত খাদ্যগুলো আমাদের কোনো শক্তি উৎপাদন করে না, কিন্তু খাদ্য উপাদানে এগুলো কিন্তু প্রয়োজন। যেমন ভিটামিন যদি আমাদের খাদ্যে কম হয় তাহলে বিভিন্ন রকমের রোগ আমাদের হবে। খনিজ লবণ যদি কম হয়, খনিজ লবণের যদি ডেফিসিয়েন্সি হয়, তখন আমাদের বিভিন্ন রকমের রোগ হবে। আমি আসবো সেগুলো বিস্তারিত। জল তো আমাদের জানাই যায়, জলকেই জীবন বলা হয়, জল ছাড়া আমরা বাঁচতেই পারি না।
তা প্রথমে আমি দেহ পরিপোষক খাদ্যের শর্করা সম্বন্ধে বলছি খুব সহজ করে। আমি যখন ক্লাস নেব খুব সহজ করে তোমাদের মতন ভাষাতে বলবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ওয়েব একাডেমিয়ার যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা জানাতে পারো, ফেসবুকে জানাতে পারো তোমাদের কেমন ভিডিওটা লাগছে, কোন কোন জিনিস তোমরা জানবে, সেগুলো সব তোমরা বিস্তারিত আলোচনা করবে। আলোচনা করার সাথে সাথে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে সেই সমস্ত অসুবিধাগুলো দূর করে দেবো। শর্করা জাতীয় খাদ্যকে বলে থাকি আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হচ্ছে মেন প্রিন্সিপাল ফুড। আমাদের খাদ্যের অধিকাংশ উপাদানই হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আমাদের কী কী পড়ে? ভাত, রুটি অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, এগুলো আলু, এগুলো সব শর্করা জাতীয় খাদ্যের মধ্যে পড়ে। শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরে গৃহীত হয় কি হিসেবে? না গ্লুকোজ হিসেবে। শর্করা জাতীয় খাদ্য আমরা যেমন ভাত খেলাম বা রুটি খেলাম, সেই খাদ্যগুলো খাদ্যের পরিপাকের মধ্যে দিয়ে আমাদের শর্করা, একক শর্করা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ হিসেবে আমাদের শরীর গ্রহণ করবে। কে গ্রহণ করবে? ক্ষুদ্রান্তের ভিলাই। লিপিড জাতীয় খাদ্য আমি প্রথমে বলে নিই, তারপর আমি আরও বিস্তারিত বলবো। লিপিড জাতীয় খাদ্য আমরা পেয়ে থাকি তেল জাতীয়, চর্বি জাতীয় পদার্থ থেকে। বাদাম ফ্যাট, প্রাণীজ ফ্যাট, উদ্ভিজ্জ ফ্যাট, বাদাম, তেল, এগুলো থেকে আমরা লিপিড জাতীয় খাদ্য পেয়ে থাকি। লিপিড জাতীয় খাদ্য আমাদের শরীর অর্থাৎ ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা গৃহীত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা। প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য আমরা জানি মাছ, মাংস, ডিমের মধ্যে পড়ে। প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহ কর্তৃক অ্যামাইনো অ্যাসিড রূপে গৃহীত হয়। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, এগুলো আমি আসছি পরবর্তী ক্ষেত্রে। দেহ সংরক্ষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে প্রধান হচ্ছে ভিটামিন। ভিটামিন বিভিন্ন রকমের হয়ে থাকে, সেই ভিটামিনগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। খনিজ লবণ, খনিজ লবণ বলতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সব লাগে। আর খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়াম আমরা জানি আমাদের হাড়ের উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম যদি আমাদের কম হয় হাড়ের ঠিক মতন গঠন হবে না, সেই জন্যে খনিজ লবণ আমাদের খুব দরকার। জল তো আমরা জানি প্রত্যেকের ক্ষেত্রে। এবার শর্করা জাতীয় খাদ্যের তাপন মূল্যগুলো একটু বলে দিই। তাপন মূল্য মানে এগুলো থেকে আমরা শক্তি পাই। কীরকম শক্তি? 1 গ্রাম যদি শর্করাকে পোড়ানো যায় অর্থাৎ আমাদের শরীর থেকে শক্তি পাওয়া যাবে 4.1 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি বলতে কি বোঝায়? ক্যালোরি একটু ডেফিনেশনটা বলে দিই। 1 গ্রাম জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। তাহলে 1 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে আমরা পেয়ে যাব কত? না 4.1 কিলো ক্যালোরি। এখানে লেখার অসুবিধা বলে আমি পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করেছি যে কোন কোন খাদ্যে কতটা লাগে। ফ্যাট জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পেয়ে থাকি সব থেকে বেশি 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। প্রোটিন জাতীয় খাদ্য থেকে আমরা পেয়ে থাকি 4 কিলো ক্যালোরি পার গ্রাম। এবার আমি আসছি এই শক্তিগুলো কি করে আমরা পাই। আমাদের জীবদেহ চালাতে গেলে শক্তির দরকার। যেমন তোমরা লক্ষ্য করে থাকবে যে মোটরসাইকেল বলো বা কোনো বাস বলো, চালাতে গেলে যেরকম পেট্রোল লাগে, আমাদের শরীরকে চালাতে গেলে সেরকম খাদ্য লাগে। সেই খাদ্যগুলো আমরা গ্রহণ করি, সেই খাদ্যগুলো থেকে আমরা শক্তি পাই। শক্তি পাই বলেই আমাদের দেহের প্রত্যেকটা কোষ কাজ করে, আমরা কথা বলি, ছুটে বেড়াই, সব কিছু খাদ্যগুলোর মধ্যে শক্তি দরকার লাগে। মনে রাখতে হবে সেই শক্তিগুলো সঞ্চয় থাকে এটিপি অণুর মধ্যে। এটিপি পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেই এটিপি অণুগুলো আমাদের যেখানে শক্তির দরকার সেখানে পৌঁছে যায়। সেই এটিপি অণুগুলো খাদ্যের মধ্যে থাকে। খাদ্যের মধ্যে থেকে আমরা পরিপাক ক্রিয়ার মাধ্যমে সেই এটিপি অণুগুলোকে পেয়ে থাকি। আর এটিপি অণুগুলো খাদ্য যেখানে আমাদের শক্তি যেখানে দরকার সেখানে এটিপি অণুগুলো চলে যায় এবং সেখান থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি হয়, ইনঅর্গানিক ফসফরাস তৈরি হয় আর শক্তি উৎপন্ন হয়। এবার এই শর্করা জাতীয় খাদ্যগুলো সম্বন্ধে বলি, খুব মজার, খুব ইন্টারেস্টিং। একক শর্করা আমরা জানি গ্লুকোজ। গ্লুকোজের সংকেতটা একটু মনে রাখতে হবে C6H12O6। খুব সহজ, পড়েছো সালোক সংশ্লেষ পদ্ধতি। তোমরা যখন 9-10-এ পড়েছো তখন সালোক সংশ্লেষ পদ্ধতিতে জেনেছো গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজ জাতীয় খাদ্যগুলো থেকে এগুলোকে বলা হচ্ছে একক শর্করা।
দ্বি শর্করা বলতে বোঝায় দুটো শর্করার অণু থাকবে। কার্বোহাইড্রেট অণুতে যদি দুটো শর্করার অণু থাকে তখন তাকে বলা হবে দ্বি শর্করা। যেমন চিনি C12H22O11, এখানে কি হয়, দুটো শর্করার অণু দেখো C6H12O6 প্লাস C6H12O6, এর থেকে যদি তুমি একটা জলের অণু বাদ দিয়ে দাও তাহলে কিন্তু C12H22O11 হবে। এখানে লেখার জায়গা নেই বলে তোমাদের আমি দেখাতে পারলাম না। দেখো দুটো গ্লুকোজের অণু C6H12O6 প্লাস C6H12O6 মাইনাস H2O করলেই কিন্তু চিনির সংকেতটা পেয়ে যাবে C12H22O11। যখন তোমরা বিস্তারিত জানবে বা যখন আমি শর্করা সম্বন্ধে বলবো তখন আরও বিস্তারিত বলবো। আর বহু শর্করা অর্থাৎ হচ্ছে পলিস্যাকারাইডগুলো প্রাণীদের দেহে এই গ্লুকোজগুলো জমা থাকে গ্লাইকোজেন রূপে, আর উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ রূপে জমা থাকে। আমরা কিন্তু এই প্রাণীজ প্রোটিন বা উদ্ভিদ শর্করা বা প্রাণীজ শর্করা যখন আমরা গ্রহণ করি খাদ্য রূপে, তখন এই স্টার্চ এবং গ্লাইকোজেন এইগুলো রূপে গ্রহণ করি, সেগুলো শর্করাতে মনোস্যাকারাইডে পরিণত হয়। মনোস্যাকারাইডগুলো থেকে আমাদের শরীরে চলে যায়, সেই চলে গিয়ে আবার সেগুলো শর্করা অণুতে, বহু শর্করা অণুতে পরিণত হয়ে যায়। এখানে খাদ্যগুলো কি করে পরিপাক হয় সেগুলো জানতে হবে আমাদের আস্তে আস্তে। লিপিড জাতীয় খাদ্য একটু বলে নিই। লিপিড জাতীয় খাদ্য আমাদের থেকে সব থেকে বেশি শক্তি উৎপাদন করে। লিপিড জাতীয় খাদ্যগুলো দুরকম থাকে ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে যেগুলো পড়ে আর কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এখানে কোনো ডবল বন্ড থাকবে না। যখন আমি স্ট্রাকচারগুলো লেখাবো তখন তোমরা জানতে পারবে যে এই লিপিড জাতীয় খাদ্যগুলোর স্ট্রাকচার কীরকম হয়, কীরকমভাবে তাদের গঠন তৈরি হয়, এগুলো জানবে। শুধু একটা আমি উদাহরণস্বরূপ বলে দিয়েছি, পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিড হচ্ছে এক ধরনের লিপিড বা ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডগুলো দিয়ে লিপিড বা ফ্যাট তৈরি হয়। এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, অর্থাৎ এখানে কোনো দ্বিবন্ধ থাকে না। এখানে কি হয়, CH2 এরকম করে করে চলতে থাকবে, আর লাস্টে থাকবে COOH। যেহেতু এটা অ্যাসিড বলছি, COOH এই কার্বক্সিল মূলকটা থাকবে, একদিকে থাকবে অ্যালকিল মূলক আর CH2OL14, তাহলে এটা হলো পামিটিক অ্যাসিডের সংকেত। যদি ঠিক এরকম CH216 যদি হয় তখন হবে স্টিয়ারিক অ্যাসিড। এগুলো হচ্ছে লিপিড বা ফ্যাটি অ্যাসিডের কথা বলছি। আমাদের দেহে ফ্যাটটাও কিন্তু খুব দরকার। ফ্যাটটাও যদি আমাদের শরীরে কম হয় তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম অসুবিধা দেখা যাবে। কারণ কি না, এই ফ্যাটের মধ্যেই কিছু ভিটামিনগুলো আছে যেগুলো সলিউবল হয়। তাহলে এবার ফ্যাটের যদি আমাদের কম হয়, সেই জন্য ফ্যাটটা আমাদের ক্ষতিও যেমন করে, আবার যদি খুব কমে যায় তখনও কিন্তু আমাদের শরীরে ক্ষতি করবে। সেই জন্যে ডাক্তারবাবুরা লক্ষ্য করে থাকেন যে আমাদের ফ্যাটের লেভেলগুলো কীরকম থাকে। দু ধরনের ফ্যাট থাকে, একটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয় HDL, আর হচ্ছে LDL লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলা হয়। তা সেইগুলো দেখে ডাক্তারবাবুরা অনুমান করেন যে আমাদের শরীরে কীরকমভাবে লিপিডগুলো জমা হচ্ছে বা তাদের পার্সেন্টেজ বাড়ছে কি কমছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো। এরপরে বলি প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেহ গঠন করতে গেলে মনে রাখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্য আমাদের উৎসেচক তৈরি করে, আমাদের দেহের পেশি তৈরি করে, এবং এটাও মনে রাখতে হবে প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের গুরুত্বপূর্ণ উপাদানটা হচ্ছে নাইট্রোজেন। সেই নাইট্রোজেনটা আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যেই থাকে। এই প্রোটিন জাতীয় খাদ্য অর্থাৎ মাছ, মাংস, ডিম, এই মাছ, মাংস, ডিম পরিপাক ক্রিয়ার সাহায্যে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। সেই অ্যামাইনো অ্যাসিড ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হবে। ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা এখানে একটু বলে দিই তোমাদের যে এখানে কি করে অ্যাবস্ট্রাক্ট লাগছে হয়তো, যে আমরা খাদ্যটা খেলাম কি করে খাদ্যটা চলে আসলো, এইগুলো যদি তোমরা জানতে চাও তাহলে হচ্ছে গোটা জীবনবিজ্ঞান সম্বন্ধে একটু ধারণাটা পরিষ্কার করতে হবে। আমি জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমার যে চ্যানেল আছে ইউটিউব, সেখানে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি কেমনভাবে একজন মানুষের কি কি খাদ্য দরকার, কেমনভাবে শরীর হয়, কেমনভাবে জীবনবিজ্ঞানটাকে বোঝানো যাবে, খুব সহজ করে আমি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। এখানে পুষ্টিবিজ্ঞানে সেখানে বলার তত সুযোগ নেই, যদি কোনো সময় সুযোগ আসে আমি তোমাদের ব্যাখ্যা করে দেবো। আমি এখানে একটু শুধু বলে দিই যে আমরা যে খাদ্যগুলো খেলাম সেই খাদ্যগুলো বিভিন্ন পরিপাক গ্রন্থির মধ্যে দিয়ে আমাদের পাকস্থলীতে এসে পৌঁছাবে। পাকস্থলী থেকে চলে আসবে ক্ষুদ্রান্তে, পাকস্থলী থেকে পাকরস, ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্তের বিভিন্ন রকমের রস, এগুলো সব আসবে। এসে আমি একটু শুধু বলে দিচ্ছি বিভিন্ন উৎসেচকের সাহায্যে এই শর্করা জাতীয় খাদ্য
অ্যামাইলোলাইটিক উৎসেচক বলে। এগুলোর মধ্যে আছে মল্টেজ আছে, ফ্রুক্টেজ আছে, এজ মনে রাখতে হবে। সেইগুলো থেকে কি তৈরি হয় না গ্লুকোজ তৈরি হয়। লিপিড জাতীয় খাদ্যের ওপরে মনে রাখতে হবে লাইপেজ উৎসেচক কাজ করে। কি উৎসেচক কাজ করে? লাইপেজ উৎসেচক। কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, যেটা আমাদের ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হবে। প্রোটিন জাতীয় খাদ্যের ওপরে মনে রাখতে হবে 3 ধরনের উৎসেচক কাজ করবে। এগুলো আসবে পরবর্তী ক্ষেত্রে। প্রোটিন জাতীয় খাদ্যের ওপরে যে উৎসেচকগুলো কাজ করে তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক। পেপসিন আমাদের পাকস্থলীর রসে থাকে, অগ্নাশয়ের রসে থাকে ট্রিপসিন, আর তারপরে ক্ষুদ্রান্তের রসে থাকে ইরেপসিন। প্রোটিন জাতীয় খাদ্যের উপরে প্রথমে কাজ করবে কে না পেপসিন উৎসেচক কাজ করবে, পেপটনে পরিণত করবে। পেপটনের ওপরে কাজ করবে অগ্নাশয় থেকে প্রাপ্ত ট্রিপসিন উৎসেচক, সেটা লোয়ার পেপটাইডে পরিণত করবে। লোয়ার পেপটাইডের ওপরে কাজ করবে ইরেপসিন, যেটা ক্ষুদ্রান্ত থেকে তৈরি হবে এবং পরিণত করবে অ্যামাইনো অ্যাসিড। আমি খুব সহজে প্রোটিনের পরিপাকটা বললাম। সেই প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিড রূপে আমাদের শরীর কর্তৃক গৃহীত হবে। এবার খুব মজার জিনিস, এই যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ হিসেবে গৃহীত হলো, প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিড রূপে গৃহীত হলো, ফ্যাট জাতীয় খাদ্য ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হলো। সেই পরিপাক যে আমাদের ক্ষুদ্রান্তে শোষণ দ্বারা শোষিত হওয়ার পরে সেই খাদ্যগুলো চলে আসবে কোথায় না ক্ষুদ্রান্তের ভিলাই থেকে আমাদের যকৃতে চলে আসবে। যকৃতে চলে আসবে হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে। এবার এই যকৃত থেকে রক্ত খাদ্যের সারাংশ আমাদের চলে আসবে হেপাটিক ভেন দিয়ে। প্রথমে হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দে, মনে রাখতে হবে হৃৎপিণ্ডের ডান অলিন্দে চলে আসবে। ডান অলিন্দ থেকে ডান নিলয়, তারপরে ফুসফুসের শোধনের জন্য যাবে। ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে বাম অলিন্দে চলে আসবে। বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে বাইকাসপিড ভাল্ব দিয়ে চলে আসবে। সেখান থেকে সমস্ত শরীরে এই খাদ্য ভিটামিন এগুলো সব পৌঁছে যাবে। প্রত্যেকটা কোষ খাদ্য ভিটামিন এবং খাদ্যের অন্যান্য যে গুণগুলো সেগুলো সব পেয়ে যাবে। কোষগুলো যখন খাদ্যের উপাদানগুলো যখন পেয়ে যাবে তখন তারা কিন্তু নিজস্ব গতিতে তারা কাজ করবে, তাদের স্বাভাবিক বৃদ্ধি হবে, স্বাভাবিক গ্রোথ হবে সেইগুলো। তাহলে এবার এই যে খাদ্য উপাদানগুলো সম্বন্ধে বললাম, আচ্ছা ভিটামিন সম্বন্ধে আমি আসছি পরে, খনিজ লবণ সম্বন্ধেও আসছি আমি পরে, জল সম্বন্ধেও বলবো পরে। এবার আমরা জেনে নিই তাহলে এই যে খাদ্য উপাদানগুলো হলো, তাহলে খাদ্য উপাদানগুলো হওয়ার পরে আমাদের পুষ্টি হবে। তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝি? যে পদ্ধতিতে, খুব মনে রাখতে হবে, যে পদ্ধতিতে জীব গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এগুলো প্রাণীদের ক্ষেত্রে, আর উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখতে হবে সংশ্লেষ এবং আত্তীকরণ। প্রাণীদের ক্ষেত্রে এই 5টা প্রক্রিয়ার মাধ্যমে জীবেরা খাদ্য থেকে শক্তি পায়, খাদ্যের শৈতিক শক্তি গতিশক্তিতে পরিণত হয় এবং জীব তার কাজ করার প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। এই গোটা পদ্ধতিটার নাম হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। আমি আরেকবার বলে দিচ্ছি, যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ করে, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, 5টা পুষ্টির পর্যায় আছে। সেই 5টা পুষ্টির পর্যায়ের মাধ্যমে আমাদের জীবদেহের প্রত্যেকটা কোষ খাদ্যরস ভিটামিন পেয়ে যায়, সেখানে কোষের সঙ্গে অঙ্গীভূত হয়ে যায় বা আত্তীকরণ হয়ে যাওয়ার পরে সেই খাদ্যগুলো থেকে আমরা প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি, তখন তাকে আমরা বলবো পুষ্টি বা নিউট্রিশন। তাহলে নিউট্রিশনের মধ্যে কিন্তু পুষ্টির 5টা পর্যায় আছে: খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ কথার অর্থ হচ্ছে দেহের সঙ্গে মিলিয়ে নেওয়া, আর 5 নম্বর হচ্ছে বহিষ্করণ, অর্থাৎ আমাদের শরীর যেগুলো গ্রহণ করতে পারলো না সেগুলো আমাদের মল রূপে দেহের বাইরে বেরিয়ে যাবে। মনে রাখতে হবে খাদ্যর যে উপাদান তন্তু, সেই তন্তুগুলো কিন্তু বিশেষ করে সেলুলোজ, সেই সেলুলোজগুলো আমাদের শরীর হজম করতে পারে না। কেন না আমাদের শরীরে কোনো সেলুলোজ বলে এনজাইম নেই। মনে রাখতে হবে তৃণভোজী প্রাণী যেমন গরু, ছাগল, এদের কিন্তু শরীরে সেলুলোজ এনজাইমটা আছে, সেই জন্য তারা গাছের পাতা খেয়ে তার থেকে তারা শক্তি পায়। আমরা কিন্তু গাছের পাতা খেয়ে বা শাকসবজি খেয়ে কিন্তু কোনো শক্তি পাই না। এইগুলো কি হয়? এগুলো আমাদের শরীর গ্রহণ করতে পারে না। কেন না আমাদের শরীরে সেলুলোজ এনজাইমটা নেই। সেলুলোজ এনজাইমটা না থাকার জন্যে
আমরা তার থেকে শক্তি পাই না, সেলুলোজটাকে আমরা হজম করতে পারি না, সেলুলোজটা আমাদের মলের আকারে ফাইবারের আকারে বাইরে বেরিয়ে যায়। সেই সেলুলোজগুলো হজম করতে পারে কারা? না গরু, ছাগল এরা, তার থেকে তারা কি না শক্তি পায়। আর আমাদের ক্ষেত্রে কি হয়, এই সেলুলোজগুলো আমাদের পুষ্টি পদ্ধতিতে যদি সরাসরি কাজেও না লাগে কিন্তু মল বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সেগুলো কাজে লাগে। শুধু দুই একটা জিনিস মনে রাখতে হবে, জলে দ্রবণীয় সেলুলোজ বা শর্করা জাতীয় খাদ্য কোনগুলো? পেকটিন। আর জলে অদ্রবণীয় মানে জলে দ্রবীভূত হয় না হেমিসেলুলোজ, বলছিলাম সেলুলোজগুলো আমরা হজম করতে পারি না, দেহের বাইরে বেরিয়ে যায়। এবার তাহলে গোটা পুষ্টি পদ্ধতি সম্বন্ধে আমরা জানলাম, পুষ্টি পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলো জানলাম। এবার এই পুষ্টি পদ্ধতিতে কোন কোন খাদ্য কীরকম কী ভূমিকা পালন করে সেগুলো অল্প করেও আমি একটু বলার চেষ্টা করলাম। এবার দেহ সংরক্ষক খাদ্য সম্বন্ধে একটু বলি। দেহ সংরক্ষক খাদ্যগুলোর মধ্যে পড়ছে ভিটামিন। ভিটামিন কাকে বলে আমি বলে দিচ্ছি। যে সমস্ত খাদ্য উপাদান খাদ্যে অল্প পরিমাণে থেকে আমাদের জীবদেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলে তাকে বলা হবে ভিটামিন। ভিটামিন প্রধানত দু প্রকার, একটা হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন আর একটা জলে দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন মনে রাখতে হবে চারটে, ADEK, এরকমভাবেই মনে রাখবে ADEK। তাহলে এই চারটে হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থ যদি আমাদের শরীরে কম হয়ে যায় তাহলে কিন্তু ভিটামিনের আমাদের ডেফিসিয়েন্সি হবে, আমাদের শরীর ঠিক মতন কাজ করবে না। ফ্যাটের যেমন দরকারও আছে, আবার অতিরিক্ত ফ্যাট কিন্তু ক্ষতিও করে। আমাদের মনে রাখতে হবে আমাদের শিরা ধমনীতে সেই সমস্ত ফ্যাটগুলো জমে গিয়ে আমাদের করোনারি থ্রম্বোসিস হয়, আমাদের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড ঠিক মতন ফাংশন করতে পারে না। ফ্যাট যেমন খুব কম হলেও যেমন ক্ষতিকারক, আবার যদি ফ্যাটের যদি বেশি মাত্রায় আমাদের শরীরে রক্তে চলে আসে তখন কিন্তু সেটাও খারাপ। তাহলে সেই ভিটামিনগুলো সম্বন্ধে একটু আমি বলে দিই। ভিটামিন এ মনে রাখতে হবে, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটা পাওয়া যায় মূলত গাজর, আমাদের কড লিভার অয়েল এগুলোর ক্ষেত্রে। এগুলো কি করে, আমাদের চোখের যে রড কোষ আছে, রড কোষ মনে রাখতে হবে রাত্রিবেলা দেখতে সাহায্য করে। রড কোষ একটা প্রোটিন তো আছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে রডপসিন। সেই রডপসিন প্রোটিনটা ভিটামিন এ দ্বারা সংশ্লেষিত হয়। ভিটামিন এ যদি ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু চোখের বিভিন্ন রোগ দেখা যাবে, ক্যারাটোম্যালাসিয়া দেখা যাবে, জেরপ্থ্যালমিয়া রোগ দেখা যাবে প্রভৃতি চোখের বিভিন্ন রোগ হবে যদি ভিটামিন এর কম হয়। ভিটামিনের রাসায়নিক নাম কি বললাম? রেটিনল। কোথায় পাওয়া যায়? উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত গাজরে পাওয়া যায়, আর প্রাণীদের ক্ষেত্রে মনে রাখতে হবে কড লিভার অয়েল, এগুলোতে ভিটামিনগুলো পাওয়া যায়। ভিটামিনগুলো একটু মনে রাখার সুবিধার জন্য বলে দিচ্ছি, যদি কোনো ছাত্রছাত্রী বলে যে ভিটামিনগুলো পাওয়ার উপাদানগুলো আমরা মনে রাখতে পারছি না, তখন খুব সহজে মাছ, মাংস, ডিম এবং শাকসবজি, ফল এগুলো বললেই কিন্তু ভিটামিনের উৎস আমরা পেয়ে যাব। এরপরে আসি আমরা ভিটামিন এ বললাম, এরপর ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম এখানে লেখার জায়গা নেই, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। কি বললাম? ক্যালসিফেরল। এরা কি করে? ক্যালসিয়ামের বিপাক নিয়ন্ত্রণ করে, আমাদের হাড়ের বৃদ্ধি করতে সাহায্য করে। কোনটা? না ভিটামিন ডিটা। এই ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয় বা কম হয় তখন শিশুদের রিকেট রোগ হবে, আর বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হবে। অস্টিওম্যালেসিয়া রোগটা কি? অস্টিওম্যালেসিয়া রোগটা আমাদের হাড় দুর্বল হয়ে যাবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে যদি ভিটামিন ডিটা কম হয়। তাহলে ভিটামিনগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলার জন্যে। ভিটামিন ডি ই। এবার ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এটাকে বলা হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। এরা কি করে না, এরা আমাদের শরীরে জনন ক্ষমতা বৃদ্ধি করে। যদি ভিটামিন ইটা যদি কম হয়ে যায় তখন কিন্তু আমাদের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে ডাক্তারবাবুরা হচ্ছে যখন প্রেগনেন্সি হয় তখন কিন্তু ভিটামিন ই ইঞ্জেকশান দেয় বা ভিটামিন ই ব্যবহার করেন ক্ষেত্রে, যাতে সেক্ষেত্রে কি হয়, যাতে স্টেরিলিটিটা বজায় থাকে। মানে যে ক্ষেত্রে তাদের হচ্ছে জনন ক্ষমতা যাতে ঠিক মতন থাকে, তখন সেই জন্যে ভিটামিন ইটা কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এরপরে ভিটামিন, তাহলে ই এর রাসায়নিক নাম কি বললাম? টোকোফেরল। মনে রাখতে হবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বললাম? ক্যালসিফেরল। ভিটামিন এ রাসায়নিক নাম কি বললাম? রেটিনল। আর কেটাকে বলা হচ্ছে কি?
ফাইলোকুইনন বা ন্যাপথোকুইননও বলা হয়। ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ত তঞ্চন ব্যাহত হয়। ভিটামিন কেটা যদি আমাদের শরীরে কম হয়ে যায় তাহলে কিন্তু রক্ত তঞ্চিত হবে না। আর রক্ত যদি তঞ্চিত না হয়, রক্ত যদি জমাট না বাঁধে, তাহলে কী হবে? রক্তক্ষরণ হবে। তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কিন্তু ভিটামিন কেটা খুব গুরুত্বপূর্ণ। খুব দ্রুততার সঙ্গে তোমাদের আমি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো সম্বন্ধে বলে দিলাম। এগুলো তোমরা একবার বিস্তারিত বই থেকে দেখে নেবে, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে। এরপরে হচ্ছে আচ্ছা, জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন দু একটা ক্ষেত্রে আমি বলছি। ভিটামিন বি1, থিয়ামিন বা থায়ামিন বলা হয়। ভিটামিন বি1 বেরি রোগ তৈরি হয়। ভিটামিন বি2 আছে, রাইবোফ্লাভিন বলা হয়। ভিটামিন এ মানে ভিটামিন বি1 আচ্ছা, আমাদের অনেক সময় লক্ষ্য করে থাকবে যে ঠোঁটের নিচে জটঠুটোর মতন হয়, আমরা বলি, সেগুলো ভিটামিন বি2 এর জন্য হয়, রাইবোফ্লাভিন। ভিটামিন বি5 আছে, নিয়াসিনিক অ্যাসিড। ভিটামিন বি6 হচ্ছে পাইরোডক্সিন। হ্যাঁ, ভিটামিন বি5 যখন বিস্তারিত আলোচনা করব তখন এগুলো বলবো। ভিটামিন বি12 খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন বি12 হচ্ছে সায়ানোকোবালমিন। এটা আমাদের পাকস্থলীর মানে অন্ত্রের মধ্যে, পাকস্থলী নয়, অন্ত্রের মধ্যে এস্টেরিয়া কোলাই বা কোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি12 সংশ্লেষ করে। ভিটামিন বি12টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের ঠিক মতন ফাংশন করতে, ডিএনএর একটা অংশ তৈরি করতে গেলে এই ভিটামিন বি12টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে অ্যানিমিয়া রোগ হয়ে যায়, যে অ্যানিমিয়াটা রক্তাল্পতা রোগ হয়ে যায় ভিটামিন বি12 অভাবে। তাহলে এইগুলো বললাম দ্রুততার সঙ্গে। ভিটামিন বি12, বি1, বি2, বি6, বি5 এগুলো হচ্ছে কি জলে দ্রবণীয় ভিটামিনের কথা বললাম, যেগুলোর অভাবে বিভিন্ন রকমের রোগগুলো হয়ে থাকে। এরপরে আসি খনিজ লবণের ক্ষেত্রে। খনিজ লবণ কিন্তু আমাদের দেহ গঠনের জন্য খুব দরকার। কেন না, খনিজ লবণ যদি কম হয়ে যায়, খাদ্যের মধ্যে যদি খনিজ লবণ কম হয়, তাহলেও কিন্তু আমাদের শরীরে অসুবিধা আছে। কীরকম খনিজ লবণগুলো? যেমন সোডিয়াম, পটাশিয়াম যদি কম হয়ে যায় তাহলে আমাদের স্নায়ু বৈকল্য দেখা দেবে, আমাদের নার্ভগুলো ঠিক মতন কাজ করবে না। কারণ নার্ভ স্পন্দনগুলো যাওয়া বা আসার ক্ষেত্রে আমরা জানি সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জ হয়। সেই সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জগুলো ব্যাহত হবে যদি এই সোডিয়াম বা পটাশিয়াম আমাদের শরীরে কমে যায়। আয়োডিনটা জানো যে আয়োডিনটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, থাইরক্সিন হরমোন তৈরি করতে সাহায্য করে আয়োডিন যদি অভাব কমে যায় তখন গলগণ্ড রোগ হবে। তারপর হচ্ছে লোহা বা হচ্ছে ফেরাস আয়ন, ফেরিক আয়ন হিসেবে আমাদের শরীরে কর্তৃক গৃহীত হয়। সেই লোহার যদি মানে কমে যায় তখন হিমোগ্লোবিনটা তৈরি হবে না। হিমোগ্লোবিন যদি কম উৎপন্ন হয় তাহলে আমাদের অ্যানিমিয়া রোগ হবে বা রক্তাল্পতা রোগ হবে। এগুলো খনিজ লবণ গেল। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ খনিজ লবণ হচ্ছে ক্যালসিয়ামটা যদি আমাদের কম হয় তাহলে আমাদের শরীরে হাড়টা ঠিক মতন তৈরি হবে না। কারণ হাড়ের যে উপাদান মনে রাখতে হবে ক্যালসিয়াম ফসফেট। হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট কীরকম করে ফসফেট লিখবে? ফসফেটের যোজ্যতা হচ্ছে 3, Ca3PO4 যারা ঠিক মতন ব্যালেন্স পারো না বা হচ্ছে সংকেত লিখতে পারো না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম Ca3PO4 ক্যালসিয়াম ফসফেট আমাদের হাড়ের উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তাহলে ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু হাড়ের উৎপাদন ব্যাহত হবে। হাড়ের উৎপাদন যদি ঠিক মতন না হয় তাহলে অস্থিগুলো ভঙ্গুর হয়ে যাবে। ফসফেটেরও তাই, ফসফেটও হচ্ছে হাড় উৎপাদন করতে, হাড়ের গঠন তৈরি করতে কিন্তু সাহায্য করে এই ফসফেটটা। জলটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কিন্তু জল থাকবে। জল যদি না থাকে তাহলে কিন্তু শরীরের কোষগুলো শুকিয়ে যাবে, আর সেই জন্যে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা দরকার হয়। এটা তোমরা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারো, একটা মজার জিনিস। যেমন যদি তুমি একটা দৃষ্টে যদি তাকিয়ে থাকো খানিকক্ষণ, দেখবে খানিকক্ষণ বাদেই তোমার চোখটা থেকেই জল চলে আসবে। এক দৃষ্টে যদি তাকিয়ে থাকো চোখের পলক না ফেলে, তখন চোখের যে অংশগুলো সেগুলোর কোষগুলো শুকুতে থাকে, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ হয়ে যাবে এবং জল চলে আসবে। তাহলে জল আমাদের জীবন এর প্রত্যেকটা কোষের জন্য জল যেমন দায়ী, এবং জলটাকে থাকে বলেই কোষগুলো হচ্ছে বেঁচে থাকে। সেই জন্য জলের আর এক নাম বলা হচ্ছে জীবন। আর জলেই আমাদের কিন্তু জীবনের সৃষ্টি। কেমন করে জীবন সৃষ্টি হয়েছিল খুব যদি জানতে ইচ্ছা করে, কেমন করে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল, এই সম্পর্কে আরও অনেক ভিডিও আমার যে চ্যানেল সেখানে আছে, তোমরা দেখতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড হও। আজকে আমি তোমাদের পুষ্টিবিজ্ঞান সম্বন্ধে
খুব সাধারণ ধারণা দিলাম, একদম বেসিক ধারণা দিলাম। এরপরে তোমাদের বইয়ের অনুযায়ী, তোমাদের চ্যাপ্টার অনুযায়ী আমি পড়াবো। পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ওয়েব অ্যাকাডেমিয়ার এই চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ফেসবুকে তোমরা জানাতে পারো ওয়েব অ্যাকাডেমিয়ার এই যে ভিডিওটা, এই ভিডিওটা কেমন লাগলো। খুব আমি দ্রুততার সঙ্গে বললাম, এত দ্রুত আমি বলি না সাধারণত, তবুও আমি খুব দ্রুততার সঙ্গে বললাম। শুধু একটা দুটো জিনিস মনে রেখে দাও, পড়াশুনো করতে গেলে একটুখানি ধৈর্য লাগবে, একটুখানি চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই কিন্তু পারবে। আমেরিকান যে নোবেলিস্ট নোবেল laureate তার কথা বলতে গেলে বলতে হয়, দেয়ার ইজ নো ফ্রেন্ড অ্যাজ লয়াল অ্যাজ এ বুক। অর্থাৎ বই হচ্ছে আমাদের সবথেকে প্রধান বন্ধু। তাহলে বইয়ের থেকে ভালো কোনো বন্ধু হতে পারে না। আমাদের এখন বই পড়ার মানসিকতা চলে যাচ্ছে, আমরা এখন মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছি। মোবাইল দেখে দেখে আমাদের এমন অভ্যস্ত হয়ে গেছি আমরা একটু বড় ভিডিও আমরা দেখতে চাইছি না, আমরা খুব তাড়াতাড়ি শর্টের মধ্যে দিয়ে দেখে তাড়াতাড়ি শেষ করতে চাইছি। কিন্তু পড়াশুনো করতে গেলে একটুখানি ধরে পড়তে হবে, একটুখানি জানতে হবে। আগেকার দিনে যেমন বইটা পড়াশুনোর একমাত্র মাধ্যম ছিল, এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা বিনা পয়সাতে জানতে পারবে। এই ওয়েব অ্যাকাডেমিয়াটা তোমাদের জন্যই খোলা হয়েছে, যাতে তোমরা বিনা পয়সায় প্রচুর জিনিস জানতে পারো। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন মাস্টারমশাইরা, দিদিমণিরা, তারা বিভিন্ন বিষয়ে তাদের উৎকর্ষতার শিখরে থেকে তোমাদের জ্ঞান দেবে। তোমরা এই সমস্ত ভিডিওগুলো যদি দেখো, তোমরা পড়াশুনোতে যেমন উন্নতি করবে, তোমাদের মন ধীর স্থির হবে, তোমরা আরও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। সেই জন্যে বলবো তোমরা যে এই ওয়েব অ্যাকাডেমিয়ার যে ভিডিও, সেগুলো প্রত্যেকটা তোমরা দেখো, পুঙ্খানুপুঙ্খভাবে দেখো, ধৈর্য নিয়ে দেখো, যাতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, একটুখানি চেষ্টা করো, আর একটু মন দিয়ে পড়াশুনো করো, ঠিক পারবে। আর আমি তো তোমাদের যা যা অসুবিধা হবে, যে বিষয়ে তোমাদের অসুবিধা হবে বলবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এখনও অনেক ছাত্রছাত্রী প্রশ্ন জিজ্ঞেস করে, আমি তাদের উত্তর দিয়ে দিই। এখানে ওয়েব অ্যাকাডেমিয়ার ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো, বা আমার একটা পার্সোনাল ফোন নাম্বার আছে, সেই পার্সোনাল ফোন নাম্বারেও তোমরা জানাতে পারো 9433914950। যে কোনো প্রশ্নের উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, এই ওয়েব অ্যাকাডেমিয়ার পেজে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।